আইফোন 13 প্রো ফোনটা রিলিজ হয়েছিল 2021 সালে, আজকে 2026 সাল। প্রায় 5 বছর পরে এসেও এই ফোনটা ইউজড মার্কেটে 50 থেকে 55 হাজার টাকায় বিক্রি হয়। এত দাম হলো এই ফোনটা অনেক মানুষ ক্যামেরার জন্য পারচেস করে, অনেকে তো আবার এক্সাইটেড হয়ে বলে যে 17 প্রো ম্যাক্সের থেকেও 13 প্রো এর পোর্ট্রেট নাকি অনেক বেটার। তবে আমি বেটার না বললেও আমি বলবো যে 13 প্রো এর পোর্ট্রেট কিন্তু একদমই খারাপ না। 2026 সালের স্ট্যান্ডার্ডও এই ফোনের পোর্ট্রেট ক্যামেরা আউটস্ট্যান্ড করতে পারে। এই ফোনটার যেমন হেটার আছে তেমন কিন্তু লাভারও আছে। এই ফোন কেনার পর ডিসপ্লেতে গ্রিন লাইন পড়েছে, হোয়াইট স্ক্রিন হয়েছে, গ্রিন স্ক্রিন হয়েছে, ব্ল্যাক স্ক্রিন হয়েছে, এরকম মানুষের সংখ্যা আছে অনেক। যাদের সাথে এমনটা হয়েছে তারা ভবিষ্যতে হয়তো কখনোই 13 সিরিজের কোনো ফোন কেনার কথা ভাববে না। তবে অনেক লাকি পার্সন আছেন যাদের সাথে কখনোই এমন কিছু হয়নি, তারাই বেসিক্যালি 13 প্রো বা প্রো ম্যাক্সের অনেক বড় ফ্যান। পার্সোনালি আমি নিজেও আইফোন 13 প্রো বা প্রো ম্যাক্সের একটা অনেক বড় ফ্যান। আর ফ্যান হবই না কেন বলেন? প্রথমবার এই ফোনে আমরা অ্যাপেলের প্রমোশন ডিসপ্লে পেয়েছি, যার সাথে অ্যাপেলের লাস্ট জেনারেশনের 12 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর পেয়েছি। পারফরমেন্সও একদম টপ নচ লেভেলের, আর বিল্ড কোয়ালিটির কথা তো না বললেও হয়। সত্যি বলতে এই 2026 সালে এসেও আইফোন 13 প্রো আমাকে ইমপ্রেস করেছে। আমি প্রায় 2 বছর পরে এই ভিডিও বানানোর জন্য আইফোন 13 প্রো ইউজ করছি, এবং সোফার এই ফোনটা আমাকে 1 মিনিটের জন্য ডিসঅ্যাপয়েন্ট করতে পারেনি। বিশেষ করে এই ফোনের ক্যামেরা আমার কাছে দুর্দান্ত লেগেছে এই 2026 সালের স্ট্যান্ডার্ডে। 12 মেগাপিক্সেলের 3টা ক্যামেরা সেন্সর আছে এই ফোনটাতে, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটা 1.5 অ্যাপারচারে আসে, যে কারণে লো লাইটে এই ক্যামেরাটা দুর্দান্ত পারফর্ম করে। সিরিয়াসলি লো লাইটে তোলা ছবিগুলোতে নয়েজ অত্যধিক কম আসে, যা সত্যি 2021 সালের স্ট্যান্ডার্ডের কোনো ফোনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলেই আমরা বুঝতে পারবো যে এই ফোনটা ওই সময়ে কতটা এগিয়ে ছিল। এই ক্যামেরাতে ডুয়াল পিক্সেল পিডিএফ আছে এবং সেন্সর শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন আছে, যে কারণে ভিডিও করতে গেলে যথেষ্ট ভালো স্ট্যাবিলাইজেশন পাওয়া যায়। এমনকি ছবি তুলতে গেলেও এই স্ট্যাবিলাইজেশনটা কিন্তু অটো ফোকাসে খুবই হেল্প করে। মেইন ক্যামেরা সেন্সর দিয়ে 26 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তোলা যায়, এবং প্রত্যেকটা ছবি খুবই শার্প আসে, ডিটেইলস ভালো থাকে সেখানে, এবং কালার কারেকশনগুলো আমার কাছে বেশ ভালো লাগে। র ছবি ক্যাপচার করা যায়, যে কারণে প্রত্যেকটা ছবির অরিজিনাল কালারগুলো অটুট থাকে। আর যারা আরো বেটার ছবি চান তাদের জন্য তো ভিভিড অপশন আছেই। ফোনটাতে আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর। এই ক্যামেরাটা দিয়ে আপনি 13 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। এই ক্যামেরাটার অ্যাপারচার 1.8, মেইন ক্যামেরা সেন্সরের থেকে কিছুটা কম, তাই লো লাইটে এই ক্যামেরাটা মেইন ক্যামেরার থেকে একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমরাও ছবি তুলতে গিয়ে লো লাইটে যখন আলট্রা ওয়াইড ক্যামেরাটা ব্যবহার করেছি দেখেছি ছবিগুলোতে নয়েজ আসে, বাট প্রপার লাইটে থাকলে আলট্রা ওয়াইড ক্যামেরাটাও বেশ ভালো পারফর্ম করে। আর এখানে যে টেলিফোটো ক্যামেরা সেন্সর আছে এটাও 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর, যেটার ফোকাল লেন্থ 77 মিলিমিটার থেকে স্টার্ট হয়, এবং এটার অ্যাপারচার হচ্ছে 2.8। আর এই ক্যামেরাটা লো লাইটে আরো একটু বাজে বলা যায়, তাই আপনি যখনই টেলিফোটো ক্যামেরা সেন্সরটা ব্যবহার করবেন সেক্ষেত্রে ইউ উইল অলওয়েজ হ্যাভ টু মেক শিওর যে আপনি প্রপার লাইট কন্ডিশনে আছেন, সেক্ষেত্রেই আপনি ভিডিও বা ছবিতে বেটার রেজাল্ট পাবেন এই টেলিফোটো ক্যামেরাটা দিয়ে। আমরা যত ছবি তুলেছি টেলিফোটো ক্যামেরা সেন্সর দিয়ে আমরা কিন্তু একদম প্রপার লাইট এনশিওর করেছি, এবং আমরা দেখেছি যে খুবই ভালো পোর্ট্রেট ছবি আমরা এই ফোনটা থেকে তুলতে পেরেছি। আর ডেপথ ব্যালেন্সিং এর জন্য এখানে 3D লাইডার স্ক্যানার তো আছেই, যে কারণে আমরা দেখা গেছে যে কোনো পোর্ট্রেট ছবিতে প্রপার ডেপথ তো পেয়েছি। 4K তে 60 FPS এ ব্যাক সাইডে থাকা 3টা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা যায়, যা খুবই দুর্দান্ত একটা ব্যাপার। এবং এখানে সিনেমেটিকেও ভিডিও করা যায়, কিন্তু সিনেমেটিকের ক্ষেত্রে কিন্তু এইচডি তে লিমিট করা। আমরা 4K তে 30 FPS এ সিনেমেটিক ভিডিও এই ফোনটাতে শুট করতে পারি না। তবে সিনেমেটিক মোড ছাড়া নর্মাল মোডে 4K তে বেশ ভালো ভিডিও শুট করা যায়। ইভেন সিনেমেটিক মোডেও আমরা বেশ ভালো ভিডিও এটা দিয়ে শুট করতে পারি, তবে 4K সাপোর্টটা থাকলে আরো ভালো লাগতো। ফোনটাতে থাকা সেলফি ক্যামেরাটাও 12 মেগাপিক্সেলের, সেটা দিয়েও বেশ ভালো ছবি তোলা যায়। এটাও 4K 60 FPS এ ভিডিও সাপোর্ট করে। এমনকি এই ফ্রন্ট ক্যামেরাও কিন্তু প্রোরেস সাপোর্টেড, স্টেরিও সাউন্ড রেকর্ড করতে পারে, এবং ডলবি ভিশন এইচডিআর পর্যন্ত সাপোর্ট করে। আর ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে এখনো যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয়, কারণ এই সেম ফ্রন্ট ক্যামেরাটাই কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কন্টিনিউ করেছে, তাই এটা নিয়ে আমি আলাদাভাবে কোনো কথা বলতে চাই না। আইফোন 13 প্রোতে থাকা ডিসপ্লেটা হচ্ছে 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে। এটা একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট আছে, HDR10 সাপোর্ট আছে, ডলবি ভিশন সাপোর্ট আছে, এবং ম্যাক্সিমাম ব্রাইটনেসও ভালো, আউটডোরেও বেশ ভালোভাবে ব্যবহার করা যায়। ডিসপ্লেটার ওপরে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন নচ আছে, তাই স্ক্রিন টু বডি রেশিও কিছুটা কমে 86% হয়েছে এই ফোনটাতে। ডিসপ্লেটার রেজলিউশন হচ্ছে 1170 বাই 2532 পিক্সেলস, যেখানে প্রোটেকশন হিসাবে আমরা সিরামিক শিল্ডের গ্লাস পেয়ে গেছি। ওভারঅল ব্যবহার করতে গিয়ে এই ডিসপ্লেটাতে খারাপ লাগার মতো তেমন কিছুই নেই। আমরা এই ফোনটাতে গেমিং করেছি, এবং গেমিংয়েও আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। পাশাপাশি কন্টেন্ট দেখার সময় এই ডিসপ্লেটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। HDR কন্টেন্ট দেখা যাচ্ছে, তাই এটা নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না পার্সোনালি। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে যে চিপসেট আছে এটা হচ্ছে অ্যাপেলের A15
A14 বায়োনিক চিপসেট, যেটা 5 ন্যানোমিটার একটা চিপসেট, এবং আউট অফ দ্য বক্স এই ফোনটা এসেছিল iOS 15-এ। তবে বর্তমানে আমরা iOS 26.5-এ এই ফোনটার আপডেট পেয়ে যাই, এবং iOS 26-এর লিকুইড গ্লাসের ডিজাইনও এই ডিসপ্লেটাতে খুব দুর্দান্ত দেখা যাচ্ছে। প্রায় প্রতিটা অ্যাপ্লিকেশনেই এটা খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়, যা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। অলসো এই ফোনটাতে 5 কোর গ্রাফিক্স আছে, যে কারণে গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা দুর্দান্ত। সিরিয়াসলি আমাদের গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমরা পাবজি খেলেছি এবং পাবজিতে আমরা কোনো প্রকার কোনো ঝামেলা পাই নাই। বাট অনেকেই বলে 13 প্রো নাকি প্রচুর গরম হয়ে যায়, বাট আমাদের দৈনন্দিন ব্যবহারের সময় আমরা যতটুকু গরম হতে দেখেছি তা আমাদের কাছে যথেষ্ট সহনীয় মনে হয়েছে। আর তাই আমি খুব শিওর হয়ে বলতে পারি যে পারফরমেন্স রিলেটেড বিষয়ে 13 প্রো এখনো যথেষ্ট এগিয়ে আছে 2021 সালের একটা ফোন হিসাবে যদি আমরা কম্পেয়ার করি। তাহলে রাদার আমি বলবো যে অনেক ব্র্যান্ডের এই 2026 সালের ফোনের সাথেও যদি আপনি এটা কম্পেয়ার করেন, তাহলে 13 প্রো অনেক দিক থেকে এগিয়ে থাকবে। তবে 13 প্রো নিয়ে একটাই প্যারা এখন এই সময় এসে খেতে হবে, সেটা অবশ্যই এই ফোনের ব্যাটারি হেলথ। কারণ এতদিন পরে এসে এই ফোনের জেনুইন ব্যাটারি হেলথ খুঁজে পাওয়াটা ইউজড মার্কেট থেকে খুবই কঠিন হবে। হয় ব্যাটারিগুলো চেঞ্জ হতে পারে, অথবা এই ব্যাটারিগুলো বুস্টেড থাকতে পারে। অনেক সময় আবার ব্যাটারি হেলথ 80 এর নিচে চলে আসতে পারে। কাজেই সে সমস্ত ক্ষেত্রে আমরা ফোনটা থেকে হয়তো একদম ভালো ব্যাকআপ যে পাবো এইভাবে হয়তো শিওর করে বলা যাচ্ছে না। তবে এই ফোনটাতে যে ব্যাটারির সাইজটা, সেই ব্যাটারির সাইজটা হচ্ছে 3095 মিলি অ্যাম্পিয়ার, যেটা আসলে শুনতেই খুব কম লাগে। সেই জায়গা থেকে অবশ্যই ধরে নেওয়া যায় যে ব্যাটারি হেলথ যদি 75-এর আশেপাশে থাকে, তাহলে এখান থেকে খুব ভালো ব্যাকআপ আশা করা যায় না। তবে অনেক সময় আফটার মার্কেটে আমরা হাই ক্যাপাসিটি ব্যাটারি লাগানো ফোন পাই, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো আপনারা আপনাদের 13 প্রোতে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। অন্যথায় এই ফোনটা থেকে এখন এই সময় এসে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা না, আনলেস এই ব্যাটারিটা চেঞ্জ করা থাকে। ফোনটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড, পাশাপাশি ওয়াইড চার্জিংও সাপোর্টেড। ওয়্যারলেসলি এই ফোনটাকে আপনি 15 ওয়াটে চার্জ করতে পারবেন, আর নর্মালি তারের মাধ্যমে আপনি PD2 চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন, যেটা থেকে আপনি 30 মিনিটেই ফোনটাকে 50% পর্যন্ত চার্জ করতে পারবেন। আমরা অ্যাঙ্কারের 30 ওয়াট চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করেছি, এবং আমরা দেখলাম যে এই ফোনটা খুবই দ্রুত চার্জ হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ ফোনের ব্যাটারির সাইজ তো যথেষ্ট কম। সত্যি কথা বলতে 2021 সালে 13 প্রো ব্যবহার করতে গিয়ে সমস্যাটা শুধু একটা জায়গায় হয়েছে, যে ফোনটাকে দিনে 2 কিংবা 3 বারও চার্জ করতে হয়েছে। তবে এর বাইরে লিটারালি এই ফোনটাতে কোনো প্রকার কোনো বিষয় নিয়ে কমপ্লেন করার জায়গাই ছিল না। আপনি একবার এই ফোনের ডিজাইনটা দেখেন, এই ফোনটার সাইজটা দেখেন, এটা কতটা কিউট একটা কমফোর্টেবল সাইজে আসে, যা হাতে খুব সহজভাবে ধরা যায়। ফোনটা ব্যবহার করতেও কিন্তু খুবই কমফোর্টেবল লাগে। আর সাইডে এই স্টেইনলেস স্টিলের ফ্রেম থাকার কারণে এই ফোনটা যেমন ডিউরেবল, তেমন এই ফোনটার এই শাইনি লুকটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে, যা হাতেও খুব ভালো একটা হ্যান্ড ফিলিং দেয়। এবং এই ফোনের ফ্রন্ট আর ব্যাকটা যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে ইভেন আইফোন 16 প্রো ম্যাক্সেও আমরা এই একই সিমিলার ডিজাইনে ফোনটা দেখি, যে কারণে ডিজাইন ওয়াইজও যে এই ফোনটা খুব একটা ওল্ড হয়ে গেছে সেটাও কিন্তু বলার কোনো সুযোগ নেই। আর বর্তমানে যেভাবে ফোনের দাম বাড়ছে, তাতে আমাদের দেশে নতুন ফোনের দাম যেই জায়গাতে গিয়ে পৌঁছেছে, সেই জায়গা থেকে যদি আপনি কম্পেয়ার করে একটা আইফোন 13 প্রো 55,000 টাকার আশেপাশে এখন কেনেন ইউজড মার্কেট থেকে, আমার কাছে মনে হয় যে নতুন বের হওয়া ওই ফোনগুলোর থেকে পারফরমেন্স, ক্যামেরা, ডিজাইন এবং ব্র্যান্ডের দিক থেকে অ্যাপেলের আইফোন 13 প্রো এখনো একটা বেস্ট ডিল। আর তাই যারা আপনারা একটু চালাক আছেন, ব্যাটারি ব্যাকআপটাকে আপনারা কম্প্রোমাইজ যদি করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা নিঃসন্দেহে আইফোন 13 প্রো কিনতে পারেন। ফোনটা এখনো যথেষ্ট ভালো। আর একদম ভিডিও লাস্ট পর্যন্ত যারা ওয়েট করছিলেন যে গ্রিন লাইন বা গ্রিন স্ক্রিন নিয়ে কোনো কথা বলি কিনা, তাদের জন্য বলতে চাই, ভাইয়া এই পুরো ব্যাপারটাই হচ্ছে একটা লাকের বিষয়। কাজেই যদি পড়ে যায় তাহলে আসলে কিছুই বলার নাই। তবে অনেক ইউজারই আছেন যারা অনেক দিন ধরে ব্যবহার করছেন, কখনো এমনটা হয়নি। তবে যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা গ্রহণ করেই নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তবে এখনো পর্যন্ত যা দেখছি, যে বর্তমান সময়ে এসে 13 প্রো বা প্রো ম্যাক্সে গ্রিন স্ক্রিন হওয়ার মতো বিষয়টা অনেকটাই কমে গিয়েছে। কাজেই ওই রিস্কটুকু আপনি হয়তো এই সময় এসে নিতে পারেন। তবে যদি আপনি একদমই রিস্ক ফ্রি থাকতে চান, সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো মডেল কিন্তু বাজার থেকে কিনে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।